আজ আমরা আলোচনা করছি নড়াইল জেলার শালনগর ইউনিয়নের এক কিংবদন্তি নিয়ে, একটা অভিশপ্ত কবরস্থানের গল্প। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো একটা গা ছমছমে গল্প তো বলেই, কিন্তু এর গভীরে আরও কিছু প্রশ্ন লুকিয়ে আছে, যেমন ধরুন বিশ্বাস, ভয় বা প্রকৃতির প্রতিশোধ। ঠিক, আজকের আলোচনায় আমরা এই আখ্যানটাকেই ব্যবচ্ছেদ করব। মানে একটা সম্প্রদায়ের বিশ্বাস আর অদৃশ্য জগৎ নিয়ে তাদের ধারণা, এইসব নিয়ে গল্পটা আমাদের ঠিক কি বলে। বিষয়টা আসলেই ভাবনার। অবশ্যই, কারণ এই লোককথাগুলো তো শুধু ভৌতিক গল্প না, এগুলো আসলে একটা সমাজের ভয়, বিশ্বাস আর নৈতিকতার দলিল আর কি। আর এই গল্পের শুরুটা কিন্তু একদম সাদামাটা, একটা ভালো উদ্দেশ্য দিয়ে। হ্যাঁ, গ্রামের দুজন প্রভাবশালী ভাই, বেশ ধনী, তারা ঠিক করলেন মানুষের সুবিধার জন্য নিজেদের জমিতে একটা কবরস্থান বানাবেন। ঠিক, কিন্তু সমস্যাটা শুরু হয় ওই জায়গাটা নিয়েই। সূত্রগুলো বলছে জায়গাটা ছিল একেবারে জঙ্গলে ভরা, মানে প্রচুর ঝোপঝাড়, বাঁশ গাছ আর বিশেষ করে অনেক বড় বড় কদম গাছ। আর এই মহৎ উদ্যোগের শুরুতেই প্রথম বিপদ সংকেতটা চলে আসে। যেটা পুরোপুরি উপেক্ষা করা হয়। একদম। দুই ভাইয়ের মা স্বপ্নে দেখেন কেউ একজন তাকে বলছে, এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। কিন্তু ছেলেরা তো মায়ের স্বপ্নকে গুরুত্বই দিল না। আর এখানেই আমরা গল্পের প্রথম গুরুত্বপূর্ণ উপাদানটা পাই, মানে উপেক্ষিত সতর্কবার্তা। পৃথিবীর প্রায় সব পৌরাণিক কাহিনী বা লোককথায় এই জিনিসটা কমন, তাই না? হ্যাঁ, ঠিক। যখনই কোনো দৈববাণী বা স্বপ্নকে জাগতিক যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তখনই একটা ট্র্যাজেডির সূচনা হয়। এখানেও তাই। ছেলেরা মায়ের স্বপ্নকে পাত্তা না দিয়ে এটাকে সোবাবের কাজ হিসেবে দেখছে। মানে জাগতিক পুণ্যের ধারণা আর আধ্যাত্মিক সতর্কবার্তার মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে। একেবারে শুরুতেই। এই সংঘাতটা আরও গভীর হয় যখন গল্পের দ্বিতীয় চরিত্র, মানে কাঠ ব্যবসায়ী রুহুল আমিন, ঢুকে। কবরস্থানের জন্য তো জায়গাটা পরিষ্কার করতে হবে, আর রুহুল খুব কম দামে বড় কদম গাছগুলো কিনে নেয়। কিন্তু গাছ কাটার ঠিক আগের রাতে রুহুলও প্রায় একই রকম একটা স্বপ্ন দেখে। আর এই দ্বিতীয় সতর্কবার্তাটা আরও বেশি নির্দিষ্ট, আরও ব্যক্তিগত। এবার আর মায়ের কাছে কোনো সাধারণ বার্তা না, সরাসরি রুহুলের কাছে নির্দেশ আসছে। কি বলছিল স্বপ্নে? রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না। কিন্তু রুহুলও, সেও এটাকে পাত্তা দেয় না। তার মানে যা ঘটতে চলেছে তার দায় শুধু ওই দুই ভাইয়ের না, রুহুলেরও। অবশ্যই, সে এখন এই ঘটনার একজন সক্রিয় অংশীদার। তো রুহুল গাছগুলো কেটে সমিলে পাঠিয়ে দিল, কবরস্থানও প্রস্তুত হল। এর কিছুদিন পরেই গ্রামে কালু নামের একজন মারা যান। আর তাকেই প্রথম ওই কবরস্থানে দাফন করা হয়। এবং এর পরদিন থেকেই শুরু হয় সেই অবিশ্বাস্য ঘটনা, যা পুরো গ্রামকে ভয় আর বিহ্বলতার মধ্যে ফেলে দেয়। পরদিন সকালে মুসল্লিরা যা দেখল তা কোনো সাধারণ ঘটনা না। কি দেখেছিল তারা? কালুর কবরটা খোঁড়া, কিন্তু লাশটা কবরের বাইরে খুব সুন্দরভাবে রাখা। সুন্দরভাবে? হ্যাঁ, সূত্রগুলো একটা বিষয়ে খুব জোর দিয়েছে, লাশে বা কাফনের কাপড়ে কোনো আঁচড়ের দাগ পর্যন্ত নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এর মাধ্যমে গল্পকার শুরুতেই জাগতিক ব্যাখ্যাগুলোকে বাতিল করে দিচ্ছেন। মানে এটা কোনো শেয়াল বা বন্যজন্তুর কাজ না। বা লাশচোরের কাজও নয়। ঠিক, কারণ কিছুই তো খোয়া যায়নি। এটা আসলে একটা বার্তা। কিন্তু গ্রামের লোক তো এই বার্তাটা ঠিক বুঝতে পারছিল না। তারা আবার কালুকে দাফন করে। কিন্তু পরের দিন সকালেও একই দৃশ্য, এবং তার পরের দিনও, পরপর ৩ দিন। এই যে পরপর ৩ বার, এর কি বিশেষ কোনো তাৎপর্য আছে? অবশ্যই, লোককথায় ৩ সংখ্যাটার একটা প্রতীকী ওজন আছে। দেখুন, একবার হলে কাকতালীয় হতে পারে, দুবার হলে উদ্বেগজনক, কিন্তু যখন কোনো ঘটনা পরপর ৩ বার ঘটে, তখন তার নিছক ঘটনা থাকে না। একদম, এটা একটা অলৌকিক বা অতিপ্রাকৃত হস্তক্ষেপের নিশ্চিত প্রমাণ হয়ে দাঁড়ায়। গল্পকার যেন বলছেন, এটাকে আর উপেক্ষা করার সুযোগ নেই। কেউ বা কিছু একটা মরিয়া হয়ে চাইছে ওই জায়গায় যেন দাফন না করা হয়। ঠিক তাই। এই রহস্য যখন ঘনীভূত হচ্ছে, তখনই সামাদ নামের আরেকজন মারা যান। তাকেও ওখানেই দাফন করা হয়। এবং যা হওয়ার তাই হল। পরদিন সকালে সামাদের লাশও কবরের বাইরে। এবার আর গ্রামবাসী চুপ করে থাকল না। তারা ঠিক করল এর শেষ দেখবে। তারা পাহারার ব্যবস্থা করল। ৪ জন সাহসী যুবককে পাহারায় বসানো হল। আর এখান থেকেই রহস্যের আরও একটা নতুন স্তর খুলে যায়। মানে জাগতিক সমাধান, অর্থাৎ পাহারা বসিয়ে চোর ধরার চেষ্টা, সেটাও ব্যর্থ হয়। হ্যাঁ, পরদিন সকালে দেখা যায় পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন, আর লাশ
যথারীতি কবরের বাইরে। তাদের ঘুম থেকে তোলার পর তারা এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানায়। ওই মিষ্টি সুঘ্রাণটার কথা। হ্যাঁ, তারা বলে যে গভীর রাতে হঠাৎ এক অদ্ভুত মিষ্টি গন্ধে তাদের শরীর অবশ হয়ে আসে আর প্রচণ্ড ঘুম পায়। এরপর কি হয়েছে তাদের আর কিচ্ছু মনে নেই। এই মিষ্টি সুঘ্রাণ, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এর ব্যাখ্যা কি হতে পারে? চিহ্ন হিসেবে দেখা হয়। আর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে? সেখান থেকে দেখলে প্রচণ্ড ভয় আর উত্তেজনার মধ্যে থাকা একদল মানুষের মধ্যে এটা এক ধরনের শেয়ার ডিলিউশন বা গণসম্মোহনও হতে পারে। কিন্তু গল্পের নিজস্ব যুক্তিতে এই মিষ্টি ঘ্রাণটাই হলো সেই অদৃশ্য শক্তির কলিং কার্ড। সে তার উপস্থিতির জানান দিচ্ছে। হ্যাঁ, এটা কোনো হিংস্র আক্রমণ না, বরং এক ধরনের শান্ত, সম্মোহনী শক্তি, যাকে প্রতিরোধ করা যায় না। এই ঘটনার পর প্রায় 1.5 মাস গ্রামে আর কেউ মারা যায়নি, তাই কবরস্থান নিয়েও আর কোনো উত্তেজনা ছিল না। কিন্তু 1.5 মাস পর গল্পের কেন্দ্রবিন্দু আবার ফিরে আসে সেই কাঠ ব্যবসায়ী রুহুলের জীবনে। সে বিয়ে করে, আর এর কিছুদিন পরেই এক রাতে তার স্ত্রী এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। ঠিক, সে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু রুহুল বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে বারান্দায় পাওয়া যায়, অচেতন অবস্থায়, সারা গায়ে ধুলোবানি। আর জ্ঞান ফেরার পর জেরার মুখে রুহুল যা স্বীকার করে তা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। সে বলে কালু আর শামাদের লাশ সেই কবর থেকে তুলেছিল। কিন্তু তার পরের কথাটা আরও অদ্ভুত। রুহুল দাবি করে যে সে নিজের ইচ্ছায় এ কাজটা করেনি। তার ভাষ্যমতে গভীর রাতে ওই মিষ্টি গন্ধটা পাওয়ার পর তার নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কেউ যেন তাকে আদেশ করে, রুহুল, কাজের সময় হয়েছে, চলো। আর সে ঘোরের মতে কবরস্থানে যায়, কবর খোঁড়ে, লাশ বাইরে রেখে আসে এবং তারপরেই জ্ঞান হারায়। তো সূত্রগুলো এই দাবিটাকে কিভাবে দেখাচ্ছে? রুহুল কি মিথ্যাবাদী, নাকি সেও একজন ভুক্তভোগী? তাকে পুরোপুরি ভুক্তভোগী হিসেবেই দেখানো হচ্ছে। আর এখানে গল্পটা আরও জটিল হয়ে ওঠে। রুহুল এখানে খলনায়ক না, সে নিজেই একটা মাধ্যম, একটা পুতুল। মানে যে শক্তিটা প্রতিশোধ নিচ্ছে সে খুব বুদ্ধিমান। অত্যন্ত বুদ্ধিমান। সে সরাসরি গ্রামবাসীকে আক্রমণ করছে না, বরং যার মাধ্যমে তাদের বাসস্থান ধ্বংস হয়েছিল সেই রুহুলকেই ব্যবহার করছে। এর ফলে দুটো উদ্দেশ্য পূরণ হচ্ছে। ঠিক, এক, রুহুলকে মানসিক এবং শারীরিক যন্ত্রণা দেওয়া, এবং 2, গ্রামবাসীকে এমনভাবে ভয় দেখানো যাতে তারা নিজেরাই কবরস্থানটা ত্যাগ করে। এই রহস্যের জট খোলে যখন রুহুলের স্ত্রী তাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। আর হুজুর জানান, রুহুল যে কদম গাছগুলো কেটেছিল সেখানে এক শক্তিশালী জিনের পরিবার বাস করত। গাছ কাটার ফলে তাদের বাসস্থান ধ্বংস হওয়ায় তারা প্রতিশোধ নিচ্ছে। এই ব্যাখ্যাটা আমাদের অঞ্চলের লোকবিশ্বাসের একেবারে গভীরে নিয়ে যায়। দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পুরনো বা বড় গাছকে প্রায়শই জিন বা অন্য কোনো অতিপ্রাকৃত সত্তার আবাসস্থল হিসাবে বিশ্বাস করা হয়। বট, অশ্বত্থ, কদম, এই গাছগুলোর একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে। তার মানে রুহুলের গাছ কাটাটা শুধু একটা বাণিজ্যিক কাজ ছিল না। এই বিশ্বাসের কাঠামোতে দেখলে এটা ছিল একটা হোম ইনভেশনের মতো অপরাধ, অন্যের বাড়িতে গিয়ে ভাঙচুর করা। জিনের প্রতিশোধের ধারণাটা এই প্রেক্ষাপটে একটা যৌক্তিক পরিণতি। সমাধানের জন্য হুজুর রুহুলকে একটা তাবিজ দেন, এবং আশ্চর্যের বিষয় হলো এটা কাজ করে। হ্যাঁ, প্রায় 1.5 বছর সব স্বাভাবিক থাকে। ওই কবরস্থানে আরও কয়েকজনকে দাফনও করা হয়, কোনো সমস্যাই হয় না। গ্রামবাসী হয়তো ধরেই নিয়েছিল যে অভিশাপ কেটে গেছে। এই যে তাবিজের ভূমিকা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা তাবিজ কি আসলেই কোনো অতিপ্রাকৃতিক শক্তিকে আটকে রাখতে পারে? বৈজ্ঞানিকভাবে তো এর কোনো ভিত্তি নেই। না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটা তাকে একটা সুরক্ষার অনুভূতি দেয়। রুহুলের বিশ্বাস যে সে সুরক্ষিত, হয়তো এই বিশ্বাসটাই তাকে 1.5 বছর ধরে মুক্ত রেখেছিল। আবার গল্পের যুক্তিতে তাবিজটা সত্যিই একটা আধ্যাত্মিক বর্ম হিসেবে কাজ করছিল। আর এই 1.5 বছরের শান্তি একটা ঝুটো নিরাপত্তা বোধ তৈরি করে, যা চূড়ান্ত আঘাতের জন্য মঞ্চ প্রস্তুত করে। আর সেই চূড়ান্ত আঘাতটা আসে 1.5 বছর পর, যখন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি সালিম হুজুর মারা যান। তাকেও ওই কবরস্থানেই দাফন করা হয়। আর দুর্ভাগ্যবশত সেদিন রাতেই রুহুল আর তার স্ত্রী আবার সেই পরিচিত মিষ্টি গন্ধটা পায়। আর রুহুল আতঙ্কিত হয়ে আবিষ্কার করে যে তার হাতের তাবিজটা কোনোভাবে খুলে পড়ে গেছে। সুরক্ষা কবচ সরে গেছে, আর অশুভ শক্তিটা সে আবার সক্রিয় হওয়ার সুযোগ পেয়ে গেছে।
১.৫ বছর ধরে তারা সম্ভবত অপেক্ষাই করছিল। ঠিক তাই। রুহুল আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই অদৃশ্য কণ্ঠ তাকে আদেশ দেয়, আর সেই ঘোরের মধ্যে সালিম হুজুরের কবর খুঁড়তে শুরু করে। এই মুহূর্তটা একবার ভাবুন, একজন মানুষ যে জানে সে কি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে, কিন্তু নিজেকে থামানোর কোনো ক্ষমতা তার নেই। কবর খোঁড়া শেষে সে যখন লাশটা তোলার জন্য কবরের ভেতরে হাত বাড়ায়, ঠিক তখনই এমন এক ঘটনা ঘটে যা আগের কোনোবারের সাথে মেলে না। আর এখানেই গল্পের সবচেয়ে অভাবনীয় মোচড়টা। সালিম হুজুরের লাশের একটা হাত বেরিয়ে এসে রুহুলের হাতটা এমনভাবে চেপে ধরে, যেন তার হাড় গুঁড়ো হয়ে যাবে। এরপর রুহুল সেখানেই জ্ঞান হারায়। এটা আমাকে ফ্যাসিনেট করে, কারণ এতক্ষণ পর্যন্ত লড়াইটা ছিল মানুষ বনাম এক অদৃশ্য জিন শক্তির। কিন্তু এখন সমীকরণটাই বদলে গেছে। অপেক্ষা করুন, তার মানে আপনি বলতে চাইছেন এটা আর জিনের কাজ ছিল না, এটা সলিম হুজুরের নিজের শক্তি? গল্পটা তো সেভাবেই ইঙ্গিত দিচ্ছে। সেলিম হুজুর ছিলেন একজন ধার্মিক, পবিত্র মানুষ। তার মৃতদেহ এখানে একটা নিষ্ক্রিয় বস্তু না, বরং নিজেই একটা পবিত্র শক্তি। মনে হচ্ছে এক অশুভ শক্তি, মানে জিন, রুহুলের মাধ্যমে যখন একটা পবিত্র সীমানা ভাঙার চেষ্টা করে, তখন সেই পবিত্র শক্তিই প্রতিরোধ গড়ে তোলে। তার মানে এটার প্রতিশোধের গল্প থাকছে না? না, এটা একটা আধ্যাত্মিক লড়াইয়ে পরিণত হচ্ছে, অশুভ বনাম শুভ। পরদিন সকালে মুসল্লিরা গিয়ে এক বিচিত্র দৃশ্য দেখে। সলিম হুজুরের কবর খোঁড়া, কিন্তু লাশ ভেতরেই সুরক্ষিত। আর রুহুল কবরের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করার পর যখন সবাই পুরো ঘটনা শোনে, তখন আর কারো মনে কোনো সন্দেহ থাকে না। এটাই ছিল চূড়ান্ত প্রমাণ। এর আগে রুহুলের কথাকে পাগলামি বা অজুহাত মনে করার সুযোগ ছিল, কিন্তু এই ঘটনা, যেখানে একজন পবিত্র ব্যক্তির মৃতদেহ নিজেই প্রতিরোধ করেছে, এটা পুরো গ্রামের বিশ্বাসকে পাকাপোক্ত করে দেয়। তারা বুঝতে পারে যে এই জায়গার সাথে তারা জিততে পারবে না। এরপর গ্রামবাসী সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে এই কবরস্থানে আর কাউকে দাফন করা হবে না। সেলিম হুজুরের কবরই ছিল সেখানকার শেষ কবর। সেই থেকে কবরস্থানটি পরিত্যক্ত, যা আজও সেই অবস্থাতেই আছে বলে আমাদের সূত্রগুলো বলছে। সুতরাং শেষ পর্যন্ত জয়টা কিন্তু সেই অদৃশ্য শক্তিরই হল। তারা রুহুলকে শাস্তি দিয়েছে, ভয় দেখিয়েছে এবং শেষ পর্যন্ত নিজেদের বাসস্থানকে পুনরুদ্ধার করেছে। সম্প্রদায় এখানে কোনো লড়াই করে জেতেনি, তারা পিছু হটে একটা সমঝোতায় এসেছে যে এই জায়গা তোমাদের, আমরা আর আসব না। হ্যাঁ, এটা মানুষের সীমাবদ্ধতা আর প্রকৃতির অলৌকিক শক্তির কাছে নতি স্বীকারের গল্প। পুরো ঘটনাটা বিশ্লেষণ করার পর একটা প্রশ্ন মাথায় ঘুরছে। এই গল্পটা কি কেবলই এক অদৃশ্য জগতের নিষ্ঠুর প্রতিশোধের কাহিনী, নাকি এর গভীরে প্রকৃতির উপর মানুষের আঘাতের এক অনিবার্য পরিণতির রূপক লুকিয়ে আছে? মানে যখন মানুষের জগৎ প্রকৃতির নিয়ম ভাঙে, তখন কি প্রকৃতি তার নিজস্ব উপায়েই ভারসাম্য ফিরিয়ে আনে, হোক তা অলৌকিক? হ্যাঁ। প্রশ্নটা ভাবনার। হয়তো এই ধরনের লোককথার আসল উদ্দেশ্যই হল আমাদের এই প্রশ্নগুলো করতে বাধ্য করা। উত্তরটা যার যার বিশ্বাসের উপর নির্ভর করে। এই গভীর ভাবনা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। আজকের গল্প এখানেই শেষ করছি। নতুন নতুন ভৌতিক গল্প পেতে ভৌতিক গল্প ৩০০ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।